হঠাৎ করে কারোর ফিসফিস শব্দে ঘুম ভেঙে যায় মেঘলার। কেউ মেঘলার কাছে ফিসফিস করে কিছু বলতে থাকে। মেঘলা, আমি চাইলে এক্ষুনি তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু এখন তোমাকে আমি কিছুই করব না। আমি তোমাকে কষ্ট দিয়ে মারব। এত সহজে আমি তোমাকে মারতে চাই না। তোমার সাথে আর কি হয় শুধু ওটাই দেখো। কেবিনের লাইট অফ থাকায় পুরো কেবিন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কে আপনি? লোকটা আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে কেবিন থেকে। নীলা মেঘলার শব্দ শুনে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে, আর সে বের হয়ে দেখে রুমের লাইট অফ করা। নীলা আগে লাইট অন করে। মেঘলা, কি হয়েছে তোর? তুই কার সাথে কথা বলছিলিস? আর রুমের লাইট অফ কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? এই কেবিনে কেউ এসেছিল, আমার কানের কাছে এসে কিছু বলে চলে গেল। এই কেবিনে এত রাতে কে আসবে? আর দরজা তো অফ, তাহলে এখানে কে আসতে পারে? আরে, আমি একটা ছেলের কণ্ঠ শুনেছি। মেঘলা নীলার কাছে সব কিছুই বলল। মেঘলার কথা শুনে নীলা বলল, আরে তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিস, এখন ঘুমিয়ে পড়। নিলয় কোথায়? নিলয়কে নিয়ে তোর চিন্তা করতে হবে না। নিলয় আমাদের বাসায় আছে। এখন তুই ঘুমিয়ে পড়। মেঘলা আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। বারবার অচেনা মানুষটির কথা তার কানে বেজেই চলেছে। কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে আসে মেঘলার চোখে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। নীলা মেঘলার জন্য খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে নেয়। বিকেলে মেঘলাকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেল নীলা। নীলা, তুই কাল থেকেই ভালোভাবে ঘুমাতে পারিসনি রে। তুই তোর বাসায় চলে যা, আর বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নে। আমি আমার বাসায় চলে যাই। তুই একা যেতে পারবি? আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে রেস্ট কর। কাল মনে করে বিয়ের কাবিননামা নিয়ে চলে আসিস আমাদের বাসায়। সবাই উপস্থিত থাকবে। আমি জানি তুই মিথ্যা কথা বলবি না, কিন্তু প্রমাণের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে বাসায় যা, আর বাসায় গিয়ে ফোন করিস। এবার দুজনে দুজনের বাসায় চলে গেল। মেঘলা বাসায় এসে দেখে তার বাসার দরজা খোলা। মেঘলা তাড়াতাড়ি করে বাসার ভেতরে চলে গেল। সেখানে গিয়ে দেখে মেঘলার জামাকাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে। এটা দেখে মেঘলা অনেক বেশি ভয় পেয়ে যায়। মেঘলা দেরি না করে তার কাবিননামা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও কাবিননামা আর খুঁজে পায়নি। মেঘলা খাটের উপর বসে কান্না করতে শুরু করে, কারণ অর্ণব যে তার স্বামী এটা প্রমাণ করার জন্য শুধু এই কাবিননামাই আছে। আর কোনো প্রমাণ তার কাছে নেই। নেই কোনো অর্ণবের সাথে তার ছবি বা অন্য কোনো প্রমাণ। মেঘলা কি করবে বুঝতে পারছে না। সে অঝোরে কান্না করতে থাকে। বাসায় কেউ এসে হয়তো কাবিননামাটা নিয়ে গেছে। বাসায় সব কিছুই ঠিকঠাকভাবে আছে, শুধু কাবিননামাটাই নেই। মেঘলা এবার নীলার নাম্বারে ফোন দেয়। নীলা ফোন রিসিভ করে। মেঘলা, বাসায় গিয়েছিস? মেঘলা কান্নার জন্য কোনো কথা বলতে পারছে না। মেঘলা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? নীলা, আমি আমার বিয়ের কাবিননামা খুঁজে, এই কথা বলতেই ফোন কেটে যায়। মেঘলা আবার নীলার ফোনে ফোন দেয়, কিন্তু ফোন অফ হয়ে গেছে। মেঘলা বারবার কল দিতে থাকে। ওইদিকে নীলার ফোন অফ হয়ে গেছে ফোনে চার্জ না থাকায়, কারণ 2 দিন হলো নীলা ফোনে চার্জ দিতে পারছে না। নীলা ভাবতে থাকে বাসায় গিয়ে ফোন চার্জে বসিয়ে মেঘলাকে ফোন দেবে। মেঘলা আবারও পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু সে তার বিয়ের কাবিননামা খুঁজে পায় না। ওইদিকে মেঘলা বাসায় পৌঁছে গেল। বাসায় আসতেই নীলা সবার সাথে কথা বলতে বলতে ফোনের কথা ভুলেই গিয়েছে। নীলা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লান্ত হওয়ার কারণে তার চোখে মুখে ঘুম নেমে এসেছে। এইদিকে মেঘলা বারবার নীলাকে ফোন করে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। নীলা এখনো ঘুমিয়ে আছে। নীলার বাবা নীলার রুমে আসে। নীলা, নীলা? নীলার বাবা
ডাকে ঘুম ভেঙে যায় নীলার। হ্যাঁ বাবা বলো। কী রে, তোর ফোন অফ কেন? অর্ণব তোকে বারবার ফোন দিচ্ছে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে। চোখে প্রচুর ঘুম ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। এই নে, অর্ণবের সাথে কথা বল। নীলা ফোন হাতে নিতেই তার বাবা রুম থেকে বেরিয়ে চলে গেল। নীলা, তোমার ফোন অফ কেন? কখন থেকে ফোন দিচ্ছি? আমার তো খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আর বলো না, ফোনের চার্জ কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। বাসায় এসেও ফোন চার্জ দেওয়ার কথা ভুলে গিয়েছি। বুঝতেই পারছি। আচ্ছা, মেঘলার কি অবস্থা এখন? মেঘলা কি তার বাসায় চলে গেছে নাকি তোমাদের বাসায়? মেঘলাও নিজের বাসায় চলে গেছে। মেঘলার কথা বলতেই নীলার মনে পড়ে যায় মেঘলা তাকে কল দিয়েছিল। নীলা এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টার বেশি বাজে। অর্ণব মেঘলা আমাকে কল দিয়েছিল। আমি তো ভুলেই গিয়েছি। ওর সাথে কথা বলার সময় ফোন কেটে গিয়েছে। কাবিননামা নিয়ে কিছু বলছিল। ও, কথা বলনি আর? কিভাবে বলবো? আমি তো বাসায় এসেই ঘুমিয়ে পড়েছি। এখন আবার অনেক রাত হয়ে গেছে। এখন ফোন দেওয়া ঠিক হবে না। কালকেই তো মেঘলা আমাদের বাসায় আসবে, তখন না হয় জেনে নেওয়া যাবে। তুমি খাবার খেয়েছো? না, বাসায় এসেই ঘুমিয়ে পড়েছি। খাবারের কথা বলতে আমার খিদে বেড়ে গিয়েছে, খেতে হবে এখন। আচ্ছা যাও তাহলে, খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়বে। কাল দেখা হবে। বাই বাই। ওকে। এবার নীলা গিয়ে খাবার খেয়ে নেয়। খেয়ে নিজের রুমে এসে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে মেঘলা। আচমকা মেঘলা দেখতে পায় কেউ তার জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মেঘলা ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। কে ওখানে? কে আছেন ওখানে? বেরিয়ে আসুন। জানলার পর্দার আড়াল থেকে কেউ বেরিয়ে আসে, কিন্তু মাস্ক পরা থাকায় মেঘলা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কে আপনি? আর আপনি কেন আমার রুমে এসে লুকিয়ে আছেন? লোকটা একটা হাসি দিয়ে বলল, আমি তোর যম, আমি তোর মৃত্যু। মানে? কে আপনি? আমার কাছে কি চাই আপনার? আমাকে চেনার প্রয়োজন নেই। আর আমি তোর কাছে কি চাই তুই কি এখনো বুঝতে পারছিস না? না। এবার লোকটা একটা চাকু বের করে মেঘলার দিকে এগিয়ে আসতে থাকে। মেঘলা চাকু দেখে ঘাবড়ে যায়, আর সে ভয়ে কান্না করতে শুরু করে। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমাকে মারতে চাইছেন? প্লিজ আমাকে কিছু করবেন না। তোকে এখনো ভালোই ভালোই বলছি, তুই অন্য বা নীলার জীবন থেকে সরে যা, নইলে তোর কি অবস্থা হবে তুই বুঝতেও পারবি না। অর্ণব আমার স্বামী, সেটা তুই ভুলে যা। যদি বেঁচে থাকার ইচ্ছে থাকে তাহলে তুই ভুলে যা অর্ণব তোর স্বামী। চাকু হাতে নিয়ে মাস্ক পরা লোকটা ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে আসছে। ভয়ে মেঘলা পেছনের দিকে যেতে থাকে। কে আপনি? আর কেন আপনি আমার ক্ষতি করার জন্য এমন উঠে পড়ে লেগেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করেছিস জানিস না? হা হা হা। তোর জানতেও হবে না। মনে কর আজ তোর জীবনের শেষ রাত। কাল ভোরের আলো তুই দেখতে পারবি না। এই কথা বলে লোকটা চাকু দিয়ে মেঘলাকে আঘাত করতে যাবে, তখনই মেঘলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। ভয়ে মেঘলার পুরো শরীর কাঁপতে শুরু করে, আর মেঘলার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। মেঘলা বুঝতে পারে এতক্ষণ সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু এমন ভয়ানক স্বপ্ন দেখার কারণ কি? কেউ কি আসলেই মেঘলার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? মেঘলা কোনো কিছুই আর ভাবতে পারছে না। ভয়ে মেঘলার পুরো হাত পা কাঁপতে শুরু করে। মেঘলা কাল কি নিয়ে যাবে সবার সামনে? তাহলে কি মেঘলা সারা জীবনের জন্য অর্ণবকে হারিয়ে ফেলবে? অর্ণব কিভাবে সব এত সহজে ভুলে যেতে পারে? অর্ণবের মেঘলার সাথে কাটানো কোনো মুহূর্ত সে মনে করতে পারছে না, নাকি সে অভিনয় করছে সবার সামনে? মেঘলা ভাবতে থাকে কি করা যায়। মেঘলার কাছে প্রমাণ করার মতো কোনো কিছুই নেই আর অবশিষ্ট। যা একটা কামিনামা ছিল সেটাও কে যেন চুরি করে নিয়ে গেছে। কিন্তু কে করতে পারে এমন কাজ? এমন প্রশ্ন যখন মেঘলার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। অর্ণব কি তাকে আসলেই ভুলে গেছে নাকি অভিনয় করছে, সেটা আগে খুঁজে বের করতে হবে। কিন্তু অর্ণবের বাবা কেন মেঘলাকে চিনতে পারছেন না?
উনিও কি মেঘলাকে না চেনার অভিনয় করছে? কিন্তু উনি কেন এমন করবে? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। মেঘলা আর দেরি না করে একটা বোরখা গায়ে দিয়ে ভালোভাবে মুখ ঢেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য অর্ণবের বাসা। কিছুক্ষণের মধ্যেই অর্ণবের বাসার সামনে পৌঁছে গেল। মেঘলা এবার অর্ণবের বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপা দিতে থাকে। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় অর্ণবের মায়ের। তিনি তার স্বামীকে ডেকে ঘুম থেকে তোলে। ওই উঠুন, কেউ মনে হয় এসেছে। দরজার মধ্যে কলিং বেল বাজছে। এত রাতে আবার কে আসতে পারে? চলো গিয়ে দেখে আসি। এবার দুজনেই উঠে দরজা খুলে দেখে একটা মেয়ে বোরখা পরে তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি মা? এত রাতে আমাদের বাসায় কেন আসলে তুমি? আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। কি বিপদ? মাঝ রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। প্লিজ আমাকে আজ রাতটুকু আপনাদের বাসায় আশ্রয় দেবেন? আমি একা একটা মেয়ে, এত রাতে কোথায় যাব? চিনি না জানি না অচেনা একটা মানুষকে কিভাবে থাকতে দেব? আমি তো আপনার মেয়ের সমান। আমাকে একটি রাতের জন্য আশ্রয় দিন। আমাকে যে কোনো একটা কোণে থাকতে দিলেই হবে। আমি শুধু রাতটুকুন কাটিয়ে সকাল হলেই চলে যাব। অর্ণবের আম্মু তার স্বামীর কাছে বলল, মেয়েটাকে থাকতে দেওয়া উচিত। কারণ আমাদের এখানকার মানুষগুলো তেমন একটা ভালো না। মেয়েটার সাথে কেউ যদি খারাপ কিছু করে বসে। তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু অচেনা একটা মেয়ে। আঙ্কেল প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আজকের রাতে তুমি আমাদের বাসায় থাকতে পারো। যাও ফ্রেশ হয়ে আসো আর কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো। ধন্যবাদ আপনাদের। আর আমি কিছু খাবো না। আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিলে হবে। আমি রুমে যাচ্ছি। তুমি মেয়েটাকে একটা খালি রুম দেখিয়ে দাও। আর তুমি এভাবে হিজাব পরে আছো কেন? গরম লাগছে না? বোরখা আর হিজাবটা খুলে ফেলো। আঙ্কেল মাফ করবেন, আমি পরপুরুষের সামনে হিজাব খুলি না, আমি পর্দা করি। মেঘলার কথা শুনে অর্ণবের বাবা আর কোনো কথা বলল না। তিনি তার রুমে চলে গেল। এবার অর্ণবের আম্মু মেঘলাকে একটা রুমে নিয়ে গেল। তারপর তিনি আবার চলে গেলেন ঘুমানোর জন্য। মেঘলা রুমের ভেতরে গিয়ে ভালোভাবে দরজা বন্ধ করে বোরখা আর হিজাব খুলে ফেলে। মেঘলা বসে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। মেঘলার বিশ্বাস যে বিয়ের আরেকটা কাবিননামা তো এই বাসায় আছে, কারণ কাবিননামা দুটো হয়েছে, একটা মেঘলার কাছে ছিল আর একটা এই বাসায়। মেঘলার এই বাড়ির সব কিছুই পরিচিত। কোথায় কি রাখা আছে মেঘলা সব কিছুই জানে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরেই মেঘলা এই বাড়ি ছেড়ে চলে যায়। চলে যায় বললে ভুল হবে, মেঘলাকে বাধ্য করা হয় এই বাড়ি ছেড়ে চলে যেতে। মেঘলা কিছুক্ষণ পর নিজের রুম থেকে বেরিয়ে তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যায়। আড়ালেই দাঁড়িয়ে উঁকি মেরে দেখে ওনারা ঘুমিয়েছেন কিনা। মেঘলা দেখে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। মেঘলা এবার তাদের স্টোর রুমের দিকে চলে গেল। মেঘলা ভেতরে গিয়ে সব কিছু খুঁজতে থাকে। সব কাগজ খুঁজেও সে কাবিননামা পায় না। মেঘলা একটা আলমারি দেখতে পায়। মেঘলা আলমারি খুলতে গিয়ে দেখে আলমারি লক করা। বাসার সব চাবি কোথায় থাকে মেঘলা সেটাও জানে। মেঘলা আবার তার শ্বশুর শাশুড়ির রুমে চলে গেল। সেখানে গিয়ে একটা চাবির গোছা পড়ে আছে খাটের কোণে। মেঘলা চাবির গোছা হাতে নিয়ে আবার সেই আলমারির কাছে চলে গেল। পুরো আলমারি তন্ন করে খুঁজেও সে বিয়ের কাবিননামা বা প্রমাণ করার মতো কিছুই পায়নি। মেঘলা সেখানে বসে কান্না করতে থাকে। মেঘলা এবার কি করবে? এসব ভাবতেই মেঘলা কান্না করতে থাকে। এবার মেঘলা অর্ণবের রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে অর্ণব ঘুমিয়ে আছে। মেঘলা এবার অর্ণবের পায়ের কাছে বসে কান্না করতে শুরু করে। অর্ণব, তুমি কিভাবে এত সহজে আমাকে ভুলে যেতে পারলে? আমাদের ভালোবাসা তো মিথ্যা ছিল না। তুমি কিভাবে পারলে? তুমি তো আগে এমন ছিলে না। আমি কিভাবে প্রমাণ করব যে তুমি শুধু আমার? তুমিও আমাকে চিনতে পারছো না। না আছে আমার কাছে কোনো প্রমাণ। আমি কি করব? প্লিজ আমাকে তুমি বলে দাও। আমি যে আর পাচ্ছি না অর্ণব।
আমি তোমাকে কখনো অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। হঠাৎ করে অর্ণব নড়ে চড়ে ওঠে, সাথে সাথে মেঘলা লুকিয়ে যায়। অর্ণব আবার ঘুমিয়ে পড়ে। মেঘলা এবার অর্ণবের রুম থেকে বেরিয়ে যায়, আর সে বাসা থেকেও বেরিয়ে নিজের বাসায় চলে গেল। মেঘলা বাসায় গিয়ে কান্না করতে থাকে। সে তার ভালোবাসার মানুষকে পেয়ে আবার হারিয়ে ফেলছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মেঘলা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। আজ যদি প্রমাণ করতে না পারে অর্ণব মেঘলার স্বামী, তাহলে মেঘলা চিরদিনের জন্য অর্ণবকে হারিয়ে ফেলবে। এইদিকে অর্ণবের বাবা মা ঘুম থেকে উঠে দেখে মেয়েটা নেই। তারা বুঝতে পারে মেয়েটা হয়তো সকাল সকাল চলে গিয়েছে। তারা তাই আর এসব নিয়ে আলোচনা করেনি। তারা অবাক হলো মেয়েটা তাদের না বলেই চলে গেল। সবাই রেডি হয়ে নীলার বাসায় চলে আসে। অর্ণব আর তার বাবাও চলে আসে। সবাই মেঘলার অপেক্ষা করছে। নীলা এবার মেঘলার নাম্বারে ফোন দেয়। কিরে মেঘলা, তুই কখন আসবি? সবাই তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে, আর তোর কোনো খবর নেই। আর হ্যাঁ, সরি রে, কাল আমার ফোন অফ হয়ে গিয়েছিল, তাই আর তোর সাথে কথা বলতে পারিনি। তুই এখানে আয়, বাকি কথা এখানে আসলে হবে। নীলা, তোকে কিছু কথা বলার ছিল আমার। এখানে আয় আগে, তারপর তোর সব কথা শুনবো। এখানে সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। রাখলাম, তাড়াতাড়ি চলে আয়। নীলা আর মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। অর্ণবের বাবা বলল, নীলামা, মেঘলা কি বলল? আসছে নাকি পালিয়ে গিয়েছে? না আঙ্কেল, ও আসছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার তো মনে হচ্ছে ও আর আসবে না। আসলে আরও আগেই আসতো না। আমার কেমন জানি মনে হচ্ছে সব কিছু মেঘলার সাজানো নাটক। বাবার কথা শুনে অর্ণব বলে ওঠে, বাবা, এখনো কোনো কিছু প্রমাণ হয়নি। আগে প্রমাণ হোক, তারপর কাউকে নিয়ে কথা বলবেন। একটা মেয়ে কেন তার স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলবে? হয়তো ওর কোনো ভুল হচ্ছে। মেয়েটার স্বামী মারা গিয়েছে, হয়তো সে এখনও তার স্বামীকে ভুলতে পারেনি, তাই আমাকে দেখে ভুল করছে। মেয়েটা আসুক, তারপরে দেখা যাবে কি হয়। এখন আমরা অপেক্ষা করি তার আসার। অর্ণবের কথা শুনে নীলা আর অর্ণবের বাবা অবাক হয়ে গেল। এবার সবাই চুপচাপ মেঘলার অপেক্ষা করতে থাকে। মেঘলার অপেক্ষা করে সবাই বসে আছে। কিছুক্ষণের মধ্যেই মেঘলা চলে আসে, আর সবার সামনে এসে মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা মেঘলার কাছে উঠে চলে গেল, আর মেঘলার কাঁধের উপর হাত রেখে বলল, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি। আচ্ছা, কাবিননামা এনেছিস? সাথে সাথে মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। কিরে, কাবিননামা দেখা। নীলা, আমার বাসা থেকে আমার কাবিননামা কেউ চুরি করে নিয়ে গেছে। কি? হুম। অর্ণবের বাবা বলল, এই মেয়েটা আবার শুরু করেছে নতুন নাটক। তোমার কাবিননামা কেউ চুরি করে তার কি লাভ হবে? এটা কি বাড়ির দলিল নাকি? মানে তুমি আমাদের যা বলবে আমরা তাই বিশ্বাস করব? আমাদের বোকা পেয়েছো তুমি? অর্ণব, বাবা, ওনাকে বলতে দাও। অর্ণব এবার মেঘলার কাছে এসে বলল, আপনি আমাদের পুরো ঘটনাটা খুলে বলুন। কাল আমি আমার বাসায় গিয়ে দেখি আমার বাসার দরজা খোলা। কেউ চাবি দিয়ে আমার বাসার দরজা খুলে ভেতরে যায়, আর আমার বিছানার নিচেই ছিল আমার বিয়ের কাবিননামা। আমি সব জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাইনি। আপনার বাসার চাবি কার কার কাছে থাকে? একটা তো আমার ভাইয়ের কাছে থাকে, কারণ ও মাঝে মাঝে বাসায় আসে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। আর একটা আমার কাছে। এই কথা বলে মেঘলা কোমরে হাত দিয়ে দেখে তার কোমরের চাবিটা নেই। কি হয়েছে? আপনি কি খুঁজতেছেন? আমার চাবি। আমার চাবি তো সবসময় আমার কোমরে থাকে, এখন খুঁজে পাচ্ছি না কেন? আসল কাহিনী এবার বুঝতে পেরেছি। আপনি নিজেকে অনেক চালাক ভাবেন, তাই না? অর্ণব, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। বাবা, প্রমাণ হয়ে গিয়েছে। এখন আমার আর কোনো সন্দেহ নেই যে উনি মিথ্যা কথা বলছেন। অর্ণব, অনেক সহ্য করেছি আর। আপনি আমাদের অনেক সময় নষ্ট করেছেন হয়তো। বাবা, কাজী সাহেবকে কল দিয়ে আসতে বলুন, আর নীলাকে বিয়ের জন্য রেডি করুন। আজকেই বিয়ে হবে। নীলার বাবা নীলাকে নিয়ে ভেতরে চলে গেল। নীলা খুব খুশি।
অর্ণব রেগে অন্য একটা রুমে চলে গেল। অর্ণবের বাবা ফোন নিয়ে বাইরে চলে গেল। মেঘলা দাঁড়িয়ে কান্না করতে থাকে আর সে তার অতীতের কথা মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাক। অর্ণব আর মেঘলার বিয়েটা পারিবারিকভাবেই হয়। মেঘলা বাসর ঘরে বসে অপেক্ষা করছে অর্ণবের জন্য। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অর্ণব বাসর ঘরে প্রবেশ করে। মেঘলা উঠে অর্ণবের পাড়ায় সালাম করে আবার খাটের উপর গিয়ে বসে থাকে। অর্ণব খাটের উপর গিয়ে বসে। অর্ণব এবার মেঘলার ঘোমটাটা সরিয়ে মেঘলার দিকে তাকায়। তাকাতেই অর্ণব আর মেঘলা থেকে তার চোখ ফেরাতে পারছে না। কি দেখছেন এভাবে? তোমাকে। আমার ঘর তোমার আলোয় আলোকিত হয়ে গেছে। অর্ণবের কথা শুনে মেঘলা লজ্জা পায়। আর অর্ণব মেঘলাকে বলল, মেঘলা, আমি চাই তুমি আমার এই পরিবারকে আলোকিত করে রাখবে, সবার মন জুগিয়ে থাকবে। আমার পরিবার খুব একটা বড় না, শুধু আমার মা বাবা আছে। তুমি তাদের নিজের মা বাবার মতো দেখবে। দুজনেই মাটির মানুষ। তুমি তাদের সাথে থাকলেই বুঝতে পারবে দুজনেই আমাকে খুব বেশি ভালোবাসে। আমি চাই তারা তোমাকেও ভালোবাসুক। তারা তোমাকে বউ মনে না করে মেয়ে মনে করুক। মেঘলা, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আপনি শুধু আমার পাশে থাকবেন, আমার ভুল দেখলে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আচ্ছা, এবার তোমার কথা বলো। আর হ্যাঁ, তুমি আমাকে তুমি করেই বলবে, আপনি করে বলার প্রয়োজন নেই। আমি বেশি কিছু চাই না। আমি তোমার ভালোবাসা, সম্মান এগুলোই চাই। আমার তার চেয়ে বেশি কিছু দরকার নেই। তুমি আমার পাশে থাকলেই হবে। হ্যাঁ, আমি তোমার আছি। আর সারা জীবন আমি তোমার পাশে থাকব। দুজনে আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের কয়েকটা দিন কেটে যায়। মেঘলা এই পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে। আর অর্ণবের মা বাবাও মেঘলাকে তাদের মেয়ের মতোই দেখে। দুপুরে সবাই খাবার খেতে বসে। মেঘলা সবার জন্য খাবার রেডি করে দিয়েছে। হেলাল সাহেব বলল, বৌমা, তুমি আমাদের সাথে বসে খাবার খেয়ে নাও। না বাবা, আপনারা খেয়ে নিন, আমি একটু পরে খাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। দেখতে দেখতে বিয়ে 3 মাস পার হয়ে গেল। মেঘলা এই বাসায় অনেক বেশি খুশিতে আছে। বাসার সবাই মেঘলার খুব কেয়ার করে। এমন একটি পরিবার পেয়ে মেঘলা নিজেকে ভাগ্যবতী মনে করে। যেমন স্বামী তেমন শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে অর্ণব রাতে ঘুমানোর সময় মেঘলাকে বলল, মেঘলা, আমাকে কিছুদিনের জন্য অফিসের কাজে চট্টগ্রাম যেতে হবে। ওখানে গেলে কয়েকদিন থাকতে হবে। অর্ণবের কথা শুনে মেঘলার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে অর্ণব মেঘলার গালে হাত দিয়ে বলল, মন খারাপ করার কি আছে? মাত্র কয়েকটা দিনের ব্যাপার। আমি তো আবার ফিরে আসব। আমার কেন জানি না ভালো লাগছে না। না গেলে হয় না? আমি না গেলে হবে না। আমাকে যেতেই হবে। তোমাকে রেখে আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো? যেতেই হবে। কয়েকটা দিন, তারপরে আমি আবার তোমার কাছে ফিরে আসব। মেঘলার মন ভালো করার জন্য মেঘলার কপালে একটা চুমু খায় অর্ণব। মা বাবা আছে, তাদের খেয়াল রাখবে। একটা কথা মনে রাখবে, তারা যেন কখনো তোমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। আর তুমিও নিজের খেয়াল রাখবে। তুমি কবে যাবে? কাল সকালে। আসলে আজকেই হঠাৎ করে বলল। আমিও আগে থেকে জানতাম না। কিছুক্ষণ পরেই দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেডি হয়ে অর্ণব তার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মেঘলার কাছে আসে। মেঘলা, আসছি আমি। নিজের খেয়াল রাখবে, সময় মতো খাবার খেয়ে নেবে। হুম, তুমি ঠিক টাইমে খাবার খেও। আর হ্যাঁ, পৌঁছে কিন্তু ফোন দেবে। ঠিক আছে। অর্ণব এবার মেঘলার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। হেলাল সাহেব মেঘলাকে নাস্তা খাওয়ার জন্য ডাক দেয়। মেঘলা সেখানে চলে গেল। বাবা, আমাকে ডাকছেন? নাস্তা করবে না? কয়টা বাজে দেখেছো? বাবা, আপনি আর মা খেয়ে নিন। আমার খিদে নেই। এমন করো না মা, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু তুমি খাবার না খেলে যে অসুস্থ হয়ে পড়বে। অর্ণবের আম্মু এবার মেঘলাকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে তার নিজে হাতে খাবার খাইয়ে দেয়। খাবার খেয়ে মেঘলা তার নিজের রুমে চলে গেল। মেঘলার কাছে কেমন যেন লাগছে,
তার কাছে কিছু ভালো লাগছে না। মেঘলা এবার অর্ণবের নাম্বারে ফোন দেয়, কিন্তু অর্ণবের নাম্বারে ফোন ঢুকছে না, ফোন অফ দেখাচ্ছে। অর্ণবের ফোন অফ পেয়ে মেঘলার চিন্তা বাড়তে শুরু করে। মেঘলা কিছুতেই স্থির থাকতে পারছে না। মেঘলা এবার তার শাশুড়ির কাছে চলে গেল। মা, অর্ণবের নাম্বার অফ কেন? বাবা কোথায়? ওনাকে একটু বলেন অর্ণবের নাম্বারে ওর সাথে কাজ করে এমন কাউকে একটা কল দিতে। অর্ণবের বাবা তো একটু আগেই বেরিয়ে গিয়েছে, একটা ফোন পেয়েই বাসা থেকে বেরিয়ে চলে গেল, আমাকেও কিছু বলে যায়নি। মেঘলা এবার অর্ণবের বাবার নাম্বারে ফোন দেয়। হ্যালো বাবা, আপনি কোথায়? অর্ণবের নাম্বার বন্ধ কেন? অর্ণবের বাবা কোনো কথা বলল না, উনি চুপ করে রইলেন। বাবা, কি হয়েছে? আপনি কথা বলছেন না কেন? আমি বাসায় এসে কথা বলছি, আমি বাসার দিকে আসছি। এবার সবাই হেলাল সাহেবের আসার অপেক্ষায় করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সের শব্দ কানে ভেসে আসে মেঘলার। মেঘলা আর তার শাশুড়ি দরজা খুলে বেরিয়ে চলে এসেছে। বাইরে এসে দেখে হেলাল সাহেব অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসছে। মেঘলার বুকের ভেতর কেঁপে ওঠে। মেঘলা এবার হেলাল সাহেবের কাছে গিয়ে বলল, বাবা, গাড়ির ভেতরে কে আছে? হেলাল সাহেব কোনো কথা বললেন না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। মেঘলা গাড়ির দিকে ছুটে গেল। মেঘলা অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখে গাড়ির ভেতরে সাদা কাপড় মুড়োনো একটা লাশ। এবার কয়েকজন মিলে লাশ বের করে নিয়ে আসে। লাশ দেখে মেঘলা বাকরুদ্ধ হয়ে যায়। এবার লাশটি মেঘলার সামনে নিয়ে আসে। লাশের মুখ থেকে পোড়া কাপড় সরাতেই মেঘলা চমকে ওঠে। মেঘলার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মেঘলা এবার হেলাল সাহেবের কাছে গিয়ে বলল, বাবা, এটা কার লাশ? এই পোড়া লাশ আমাদের বাসায় কেন নিয়ে আসা হলো? বৌমা, এটা অর্ণব। হেলাল সাহেবের কথা শুনে মেঘলা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এবার কয়েকজন মিলে মেঘলাকে রুমের ভেতরে নিয়ে গেল আর অর্ণবের লাশ নিয়ে ভেতরে চলে আসে। অর্ণবের লাশটা দফনানোর জন্য রেডি করতে থাকে। সাদা কাফনে অর্ণবের লাশ জড়িয়ে রেডি করে রাখা। কিছুক্ষণের মধ্যে মেঘলার জ্ঞান ফিরে আসে। মেঘলা উঠে লাশের কাছে ছুটে যেতে হেলাল সাহেব মেঘলাকে আটকে দেয়। বাবা, এই মৃত লাশ কিছুতেই অর্ণবের হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু অর্ণব যে গাড়িতে ছিল সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িতে আগুন ধরে যায়। আর সব থেকে বড় প্রমাণ হলো অর্ণবের হাতের আংটি। হেলাল সাহেব এবার অর্ণবের আংটি মেঘলার দিকে এগিয়ে দেয়। মেঘলা আংটি হাতে নিয়ে কান্না করতে থাকে। সবার থেকে বিদায় নিয়ে অর্ণবের লাশ নিয়ে চলে গেল দাফনানোর কাজ শেষ করতে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরে হেলাল সাহেব মেঘলার কাছে এসে বলল, মেঘলা, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও আর তুমি নতুন করে তোমার জীবন শুরু করো। তোমার তো একটা সুন্দর জীবন এখনো পড়ে আছে। বাবা, আমি কোথাও যেতে চাই না। আমি আপনাদের সাথে থেকে আপনার আর মায়ের সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। দেখো মা, এতদিন অর্ণবের ইনকামের উপর আমাদের সংসার চলতো, এখন আমাদের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। আমাদের খেতেই কষ্ট হচ্ছে। তুমি আমাদের সাথে থেকে নিজের সুন্দর জীবন নষ্ট করে দিও না। বাবা, আমি আর কিছুদিন পরে একটা চাকরি নেব, তখন আমাদের আর কোনো কষ্ট হবে না, আর কোনো কষ্টও থাকতে হবে না। না মা, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে এখন ভাবো, আমরা কোনো রকমে আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। মেঘলা এবার তার শাশুড়ির কাছে যায়, তারও সেম কথা। মেঘলা কিছুদিন পরে সবার থেকে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে আসে। কারোর ডাকে মেঘলা বাস্তবে ফিরে আসে। মেঘলা তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে কনের সাজে। নীলাকে দেখে মেঘলার চোখে পানি পড়তে থাকে। ওইদিকে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের কাছে সব কিছু কেমন যেন লাগছে। অর্ণবকে বরবেশে সাজতে আসছে। অর্ণবের কাছে বারবার মনে হচ্ছে এইভাবে তাকে আরও একবার সাজানো হয়েছে। অর্ণব মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে পাচ্ছে না। এদিকে নীলা মেঘলাকে বলল, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে। নীলা
মেঘলার হাত ধরে নিয়ে চলে গেল। এবার কাজী সাহেব চলে আসে। কিছুক্ষণের মধ্যে অর্ণবও চলে আসে। বিয়ের জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি কিভাবে সবকিছু এত সহজে ভুলে গেলে? আমাদের কোনো স্মৃতি কি তোমার মনে পড়ছে না? প্লিজ অর্ণব, একটু মনে করার চেষ্টা করো আমাদের বিয়ে হয়েছিল। অর্ণব মনে করার চেষ্টা করে, কিন্তু সে পারছে না। অর্ণবের মাথা ব্যথা শুরু হয়ে গেল। নীলা এবার মেঘলার কাছে এসে রাগী কণ্ঠে বলল, মেঘলা, তুই এসব কি শুরু করলি? প্লিজ আমাকে শেষ একটু সুযোগ দে। অর্ণব, প্লিজ তুমি মনে করার চেষ্টা করো। আমি পাচ্ছি না, আমার মাথা ব্যথা করছে। কাজী এবার বিয়ের কাজ শুরু করে। তখনই অর্ণবের মেঘলার সাথে বিয়ে হওয়ার কথা মনে পড়তে থাকে। অর্ণবের প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অর্ণবের চোখের ওপর ভাসতে থাকে মেঘলার সাথে বিয়ে হওয়ার সেই সময় আর মেঘলার সাথে কাটানোর সময়। কাজী সাহেব এবার অর্ণবকে বলল, অর্ণব বাবা, বলো কবুল। অর্ণব কাজীর কথা শুনতেও পাচ্ছে না। অর্ণব আবার একটা চিৎকার দিয়ে বলল, আমি আর পাচ্ছি না, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এই কথা বলে অর্ণব অজ্ঞান হয়ে যায়। এবার অর্ণবের মাথায় পানি ঢেলে অর্ণবের জ্ঞান ফিরিয়ে আনা হলো। অর্ণবের জ্ঞান ফিরে আসতে অর্ণব নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে তার শরীরে বিয়ের সাজ। অর্ণব সামনের দিকে তাকিয়ে দেখে মেঘলা কান্না করছে। অর্ণব এবার মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, তুমি কান্না করছো কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? অর্ণব এবার পাশে তাকিয়ে দেখে তার বাবা বসে আছে। বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাকে এইভাবে সাজানো কেন হয়েছে? অর্ণবের সবকিছু মনে পড়তে দেখে নীলার গলা শুকিয়ে আসে। অর্ণব এবার নীলার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর অর্ণবের শরীরে রাগ চলে আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই মেয়েটা এখানে কেন? এই মেয়ে এখানে কি জন্য এসেছে? আর আমাকে কি জন্য সাজানো হয়েছে? কি হচ্ছে এখানে এসব? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? অর্ণব, তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে? মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ 4 বছর পরে তুমি আমাকে চিনতে পারলে। এবার সব ঘটনা মেঘলা অর্ণবের কাছে বলল। প্রথম থেকে শুরু করে সব কিছুই বলল। কথাগুলো শুনে অর্ণব যেন আকাশ থেকে পড়ল। রাগে অর্ণবের পুরো শরীর আগুন হয়ে যায়। অর্ণব আর দেরি না করে নীলার কাছে চলে গেল। নীলার হাত ধরে দাঁড় করায় নীলাকে। তোর জন্য আমার জীবন থেকে 4টে বছর হারিয়ে গিয়েছে। তোকে তো আমি খুন করেই ফেলবো। অর্ণবের এমন ব্যবহার দেখে মেঘলা বেশ অবাক হয়ে গেল। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি এসব কি করছো? নীলাকে ছেড়ে দাও। নীলার সাথে তুমি এমন কেন করছো কেন? মেঘলা, তুমি জানো না এই মেয়ের জন্য আজ এত কিছু হয়েছে। কি বলছো তুমি এসব? মেঘলা আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব এবার একটা হাসি দিয়ে বলল, বাহ নীলা, এর মধ্যে তুই মেঘলাকেও হাত করে ফেলেছিস। আর বাবা, তুমি সব কিছু জেনেও নীলার সাথে আমার বিয়ে দিচ্ছ? তুমি কি বাবা? তোমাকে বাবা ডাকতেও আমার লজ্জা করছে। ছি। হেলাল সাহেব নিশ্চুপ। মেঘলা কোনো কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? নীলা কি তাহলে অর্ণবের পূর্বের পরিচিতি? অর্ণব, আমি কিছুই বুঝতে পারছি না। নীলাকে তুমি আগে থেকে চেনো নাকি? আর তুমি কেন ওর উপর এত রেগে আছো? মেঘলা, এই মেয়েটার জন্য আমি এতদিন ধরে তোমার থেকে দূরে ছিলাম। সেদিন বাসা থেকে বের হওয়ার পরে নীলার সাথে আমার দেখা হয়। নীলা আর আমি একটি কোম্পানিতে জব করতাম। ওর জন্য আমি সেই কোম্পানির চাকরি ছেড়ে দিলাম। নীলা আমার সাথে জরুরি কথা বলবে বলে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারপর ও আমাকে বিয়ের প্রপোজাল করে। আমি না করে দিই। তারপরে দেখলাম কয়েকজন লোক ভেতরে আসে। হুট করে একজন এসে আমার মাথায় বাড়ি দেয়। তারপর কি হয়েছে আমার কোনো কিছুই মনে নেই। অর্ণবের কথা শুনে মেঘলা এবার নীলার কাছে গিয়ে বলল, নীলা, অর্ণব যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, সব সত্যি। আমি অর্ণবকে ভালোবাসি আর আমি অর্ণবকে পাওয়ার জন্য সব কিছু করেছি। কেন করলি এমন তুই? আমি তোর কি ক্ষতি করেছি? তোকে তো আমি নিজের আপন বোনের আসনে বসিয়েছি। তাহলে
কি তুই সব কিছু করেছিস? সব কিছু তো জেনে গেছিস, আর লুকোনোর কিছুই নেই। হ্যাঁ, সব কিছু আমিই করেছি। সব কিছুই আমার মাস্টার প্ল্যান ছিল। সেদিন অর্ণবকে মারার পরে আমি আবার অর্ণবকে হাসপাতালে নিয়ে গেলাম। অর্ণবের আগের সব স্মৃতি মুছে দেওয়ার জন্য ডাক্তারের সাথে কথা বলে সব ঠিক করে নিলাম। তারপর আমি হেলাল সাহেবকে ফোন দিয়ে নিয়ে আসি। আমি ডাক্তারকে টাকার লোভ দেখালাম। ডাক্তার আমার কথায় অর্ণবের বাবার কাছে মিথ্যা কথা বলে। ডাক্তার হেলাল সাহেবকে বলে অর্ণবের অপারেশনের জন্য 20 লক্ষ টাকা লাগবে। আমি জানি হেলাল সাহেব কখনোই এত টাকা দিতে পারবেন না। তখন আমি ওনাকে সাহায্য করার নামে অর্ণবকে বিয়ে করার কথা বলি। উনি প্রথমে রাজি না হলেও অর্ণবের কথা ভেবে রাজি হয়। হাসপাতালে অনেক আগে থেকেই একটা পোড়া লাশ এখানে ছিল। হেলাল সাহেব আমার প্ল্যান অনুযায়ী কাজ করেন। তারপর তোকে আমি বাড়ি থেকে বের করতে বলি, যেন অর্ণবের বাসায় নেওয়া যায়। কয়েক মাস পর অর্ণবকে বাসায় নিয়ে গেল, আর আমি অর্ণবের সব খেয়াল রাখতে শুরু করি। অর্ণবকে আমি আমার ভালোবাসার জালে ফেলে দিই। আমার আরেকটা উদ্দেশ্য ছিল মেঘলার সাথে ফ্রেন্ডশিপ করা। আমি চেয়েছিলাম আমি যেমন কষ্ট পেয়েছি ঠিক তেমনই কষ্ট মেঘলাকেও দেব। তবে সেটা কেউ বুঝতে পারবে না, আর আমাকেও যেন কেউ সন্দেহ না করে। তাই আমি সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করেছি। মেঘলার চোখে পানি পড়তে শুরু করে। আমি হেলাল সাহেবের থেকে তোর ঠিকানা নিলাম। তারপর আমার নেক্সট প্ল্যান করি তোর সাথে ফ্রেন্ডশিপ করব। তাই সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করি। আর তুই যে রক্ত আমাকে দিয়েছিলি সেই রক্ত আমার কোনো কাজেই আসেনি। নীলা, তাহলে কি তুই আমাকে কিডন্যাপ করিয়েছিলি সেদিন? হ্যাঁ, আমি যখন শুনলাম তোর কাছে তোদের বিয়ের কাবিননামা আছে তখনই আমি তোকে কিডন্যাপ করাই। কিন্তু যখন অর্ণব আমাকে তার প্ল্যানের কথা বলে তখন আমি আর কোনো ঝামেলা করতে চাইনি। তোকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে বললাম। তারপর তোকে আমরা হাসপাতালে নেওয়ার সময় তোর কোমরের চাবির গোছা আমি নিয়ে নিই। আর সেই দিন রাতেই হাসপাতালে আমার লোকজন এসেছিল। ওর কাছে আমি চাবি দিয়ে দিলাম। ও তোর বাসায় গিয়ে কাবিননামা নিয়ে আসে। আর অর্ণবের বাসাটাও সরিয়ে ফেলতে বলি, কারণ আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না। সব কিছুই আমি করেছি। সব কিছুর মাস্টার প্ল্যান আমার। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করেছি। আমি তোমাকে ভালোবাসি। অর্ণব ঠাস করে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। নীলার সাথে সাথে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমার ভাবতেও খারাপ লাগছে তুই এতটা নিচু মনের মানুষ। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে চেয়েছিস। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। নীলা এবার মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পেরেছি জোর করে কোনো কিছুই হয় না। ভালোবাসা আসলে মন থেকে আসে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে পারলে তুই ক্ষমা করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। মেঘলা এবার নিজের চোখের পানি মুছে বলল, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। পাপকে ঘৃণা করা যায়, পাপীকে নয়। তোর ওপরে আমার আর কোনো রাগ নেই। শুধু একটা কথাই মনে রাখিস, তুই শুধুই আমার ফ্রেন্ড ছিলি না, আমার বোন ছিলি। আমি কখনো ভাবতে পারিনি তুই এমন কিছু করবি। নীলা কান্না করতে করতে বলল, আমি জানি আমি খুব অন্যায় করেছি। আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। নীলা এবার অর্ণবের কাছে গিয়েও ক্ষমা চায়, কিন্তু অর্ণব কোনো কথাই বলল না। হেলাল সাহেব এসে মেঘলাকে বলল, বৌমা, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি নিরুপায় ছিলাম, আমার কিছুই করার ছিল না। বাবা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনার ওপরে আমার কোনো রাগ নেই। হেলাল সাহেব এবার মেঘলাকে কান্না করতে করতে করে বলতে থাকে, তোমার মতো মেয়ে হয় না। এমন একটা মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি। অর্ণব, বাবা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। এবার অর্ণব মেঘলাকে আর তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অর্ণব তার বাসায় চলে গেল।
অর্ণবের সব স্মৃতি ফিরে এসেছে শুনে আম্মু অনেক খুশি হয়ে যায়। সবাই এখন খুব হ্যাপি। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে অর্ণব আর মেঘলা নিজের রুমে চলে গেল। অর্ণব মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আবার কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষই নেই। আর আমি সব কিছু ভুলে নতুন করে তোমার সাথে সংসার সাজাতে চাই। ফেলে আসা অতীত আমি আর মনে করতে চাই না অর্ণব। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি সত্যিই লাকি যে তোমার মতো একটা মিষ্টি বউ পেয়েছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি মেঘলা। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর থেকে শুরু হয় মেঘলা আর অর্ণবের নতুন জীবন। কালো মেঘটা কেটে যায় তাদের জীবন থেকে। দুজনেই খুব হ্যাপি।